আমি ইসরা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাকে সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা যে কোশ্চেনগুলোর মধ্যে থেকে একটা কোশ্চেন, সেটা হচ্ছে বাচ্চাকে কিভাবে আমি বেড টাইমে কীভাবে রুটিনটা ফলো করি। আমাকে আমার পরিচিত যে ফ্রেন্ডরা আছে, আমাকে আমার পেজে যে ফলোয়ার্সরা আছে, তারা আমাকে অলওয়েজ একটা কোয়েশ্চেন যে আস্ক করে বা ডিসকাশনের মধ্যে যে বিষয়টা টপিকটা ডিসকাস করে, সেটা হচ্ছে ছোট বাচ্চা যখন আমরা নিউবর্ন থেকে শুরু করে একদম 4-5 বছর পর্যন্ত বাচ্চাদেরকে রাতে ঘুমানো নিয়ে যে ডিফিকাল্টিসগুলো হয়, সেগুলো আমরা কিভাবে সলভ করব। আমাদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে আমরা যারা নতুন মা হই, তাদের রাত জেগে বাচ্চা লুক আফটার করার পরে আবার দিনে কিন্তু সেম ওয়েতে আমাদেরকে ওয়ার্কসগুলো করে যেতে হয়, সেম ওয়েতে আমাদেরকে এফোর্টগুলো দিতে হয়। যারা ব্রেস্ট ফিডিং করছেন তাদের জন্য এটা খুবই একটা হার্ড জব, বিকজ রাতেও বাচ্চাকে লুক আফটার করতে হচ্ছে। বাচ্চাদের যদি না ঘুমায়, সেক্ষেত্রে আমরা কী করতে পারি সেটা চিন্তা করতে করতে আমাদেরও রাতের ঘুম নষ্ট হয়ে যাচ্ছে। রাতের ঘুম স্বাভাবিকভাবে 1 দিন 2 দিন 3 দিন এরকম 7 দিন 8 দিন হতে থাকলে, মাসের পর মাস হতে থাকলে একজন মানুষের মেজাজ খিটখিটে হবেই, একজন মানুষ ওয়ারিড হবেই। সেটা বাবা হোক, মা হোক, যেই হোক, রাতের ঘুমটা অনেক বড় ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট আমাদের জন্য, আমাদের নিজেদের সুস্থতার জন্য। তো আমরা বাচ্চা যখন না ঘুমায় তখন আমরা প্যানিক হব, এটাই অনেক ন্যাচারাল একটা জিনিস। তো আমরা যে কাজটাগুলো করতে পারি, আমরা আমাদের বাচ্চাকে তো ফোর্স করতে পারবো না, কিন্তু আমরা আমাদের বাচ্চাদেরকে ট্রেন করতে পারি। আমি যেভাবে আমার বাচ্চাদেরকে ট্রেন করেছি রাতে ঘুমানোর জন্য, সেই জিনিসগুলোই আমি ছোট ছোট যে অল্প অল্প করে এক্সাম্পল ওয়েতে আমি ট্রাই করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি একজন আর্লি ইয়ার ফাউন্ডেশন এক্সপার্ট। আমি এখানে প্রাইমারি স্কুলে যে কোয়ালিফিকেশন লাগে অ্যাজ এ টিচিং অ্যাসিস্ট্যান্ট, আমি একজন টিচিং অ্যাসিস্ট্যান্ট। আমি এখন প্রফেশনালি না করলেও আমি 3 ইয়ার্স ডিপ্লোমা করেছি আর্লি ইয়ার্সের উপরে। আর এখানে আমার বাচ্চারা আছে এখন। আমার এক ছেলের বয়স 7 বছর বয়স, আর এক ছেলে 3 বছর। মাশাআল্লাহ করে ওদেরকে আমি আমার যে এক্সপিরিয়েন্স আছে, আমার যে নলেজ আছে, আমার যে অল্প কিছু জ্ঞান আমি অর্জন করেছি আমার এই কোর্সের থ্রুতে, সেগুলো দিয়ে প্লাস আমার যে রিসার্চ করছি, আমি এখানকার বিভিন্ন ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছি, প্যারেন্টিং কোর্সগুলো অ্যাটেন্ড করেছি। সেখান থেকে আমি টাইম টু টাইম যে ফিজিওথেরাপিস বলেন, পেডিট্রিশিয়ান বলেন, সবার কাছ থেকে আমি যে হেল্পগুলো পেয়েছি, যে নলেজগুলো পেয়েছি, সেগুলো দিয়েই আমি আমাকে হেল্প করার চেষ্টা করেছি। আমি আজকে ট্রাই করব আমি যে নলেজগুলো গেইন করেছি সেগুলো যেন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি। ফার্স্ট থিংস যেটা হচ্ছে, ফার্স্ট বেবিরা যখন নিউবর্ন হবার পরে, নিউবর্ন বেবিরা 1 to 3 months ন্যাচারালি ওরা ক্রাই করতে থাকে, বিকজ ওরা টামি থেকে বের হওয়ার পরে একটা উষ্ণতা, একটা মায়ের পেটের ভিতর যে একটা পরিবেশ, সেটা টোটালি ডিফারেন্ট আউটসাইড টামি ওয়ার্ল্ডে আসার পরে। সেটার একটা নয়েজ ডিফারেন্ট, সেখানে আরামটা পায় না পেটের মতো। তো বাচ্চাদেরকে কী করতে হয়, স্নাগল করে রাখতে হয়, অলওয়েজ ট্রাই করতে হয় পেটের মধ্যে সে যেরকম একটা জড়সড় হয়ে এভাবে বসেছিল, সেইভাবেই ওকে ট্রাই করতে হয় যে একটা পাতলা কাঁথা বলেন, যদি উইন্টার থাকে সেক্ষেত্রে একটু মোটা ব্ল্যাঙ্কেট দিয়ে আমরা ট্রাই করবো বেবিটাকে র্যাপড আপ করার জন্য। আর এখন অনেক স্নাগল পাওয়া যায়, সেগুলো ইজিলি বেবিকে র্যাপ করা যায়। ওগুলো র্যাপড আপ করে বেবিকে এমনভাবে শুয়ে রাখতে হবে যেখানে বেবি হাত পা যেন ছুড়োছুড়ি না করতে পারে। বেবি যেন মনে হয় যে মায়ের পেটে যেরকম একদম একদম একসাথে হয়ে হাত পা যেরকম জুবুথুবু হয়ে শুয়েছিল, সেইভাবেই। এখন ফার্স্ট ফিউ মান্থস বেবি যখন টানির ভিতরে একটা নয়েজ হয়, পানির একটা, আপনার যারা বাসায় ফাউন্টেন থাকে বা ঝর্নার একটা আওয়াজ হয়, একটা ঝর্নার আওয়াজটা কন্টিনিউয়াসলি হতে থাকে, পানির যে ফাউন্টেনের আওয়াজটা কন্টিনিউয়াসলি হতে থাকে,
তো মায়ের পেটের আওয়াজটাও কিন্তু ইনসাইড টামিতে সিমিলার একটা আওয়াজ, অলওয়েজ রিদেমের মতো হতে থাকে, যেটা আমরা বাইরে থেকে শুনতে পাই না, বাট বাচ্চারা শুনতে পায়। আপনি যদি ইউটিউবে রিসার্চ করেন, ডেফিনেটলি ইউ উইল গেট দ্যাট ক্লু। আর অল্টারনেটিভ ওয়েতে বাচ্চাদেরকে অনেকে আপনারা দেখবেন কিছু ফানি ভিডিও থাকে, ফানি ভিডিওতে দেখায় যে হেয়ার ড্রাই অন করছে, হেয়ার ড্রাই অন করার সাথে সাথে বেবিটা ঘুমাচ্ছে, কান্না বন্ধ করে দিয়ে ঘুমাচ্ছে। আবার হয়তো কেউ হয়তো ভ্যাকুয়াম অন করলো, বেবিটা কান্না বন্ধ করে দিয়ে বেবিটা ঘুমাচ্ছে। সো এই ক্ষেত্রে হয় কি, এটার নিশ্চয়ই একটা রিজন আছে যে যেই নয়েজটা বেবি টামির ভিতর সিমিলারিটিস পাবে, সেই নয়েজেই বেবি একটু ইউজ টু হবে। সো আমরা যেটা করতে পারি, হোয়াইট নয়েজের যে সাউন্ড ইফেক্টগুলো ইউটিউবে আছে, হোয়াইট নয়েজের সাউন্ড ইফেক্টগুলো ক্লিক করলে আপনি দেখবেন 8 আওয়ার্স 9 আওয়ার্স থাকে। এই 8 আওয়ার্স 9 আওয়ার্স কিন্তু আপনি কন্টিনিউয়াসলি ইউটিউবের থেকে এটা ছেড়ে বাচ্চাকে শোনাতে পারেন। বাচ্চার বেশি কাছে মোবাইল রাখা যাবে না, একটু দূরে একই রুমে সেটা রেখে, অথবা আপনি ডাউনলোড করে নিতে পারেন হোয়াইট নয়েজটা আপনার সাউন্ড সিস্টেমে, সেটা আপনি ছাড়তে পারেন আপনার মোবাইল থেকে যদি ওয়াইফাই না ইউজ করতে চান বাচ্চার সেম রুমে, যেটা খুবই আমি বলবো খুবই ভালো একটা আইডিয়া। আর এভরিডে সেম টাইমে যদি বাচ্চার ঘুমের সময় হয়, ঘুমের সময় আপনি হোয়াইট নয়েজটা ছেড়ে রাখতে পারেন। আর মনে রাখতে হবে, বাচ্চাকে ছোট বেবি যদি হয়, ছোট বেবিতে 2 আওয়ার্স পর পর আমাদেরকে ফিড করতে হয়, 2 to 3 আওয়ার্স পর পর ফিড করাটা বেশি ইম্পর্ট্যান্ট একটা আমাদের টাস্ক। সো নতুন মা হলে আমাদেরকে ঘড়ি ধরে হলেও আমাদেরকে বাচ্চাদেরকে 2 to 3 আওয়ার্স, বিটুইন 2 to 3 আওয়ার্সে আমাদেরকে ফিড করতে হবে। অনেক যারা ব্রেস্ট ফিডিং করেন তাদের বাচ্চারা ন্যাচুরালি যতটুকু খাওয়া ততটুকু খাবে। এরপরে যদি বাচ্চা ঘুমিয়ে যায়, তখন আমাদের যেটা করতে হবে, অনেক সময় আছে ব্রেস্ট ফিডিং করার সময় বেবিরা মায়ের শরীরের সাথে যখন অ্যাটাচড হয়, তখন হয় কি, বেবি একটা সিকিউর ফিল হয়, বেবির একটা অন্যরকম একটা ভালো একটা রিল্যাক্সড ফিল হয়, তখন বেবি অটোমেটিক্যালি বেবি খুব কুইক ঘুমিয়ে যায়। তো আপনারা যারা দেখবেন যারা ব্রেস্ট ফিডিং করেন, তাদের বেবিরা খুব কুইক 1 to 3 মিনিটস পরেই ঘুমিয়ে যায়, হ্যাঁ, পেট ভরে খায় না বা একটু পরে ট্যাঁ ট্যাঁ করে কান্না করে। সো তখন আপনারা যেটা করতে পারেন, বেবির পায়ের পাতার মধ্যে একটু ধরে ঠান্ডা আঙ্গুলটা দিয়ে একটু মাসাজ করতে পারেন, একটু জোরে মাসাজ পায়ের পাতার মধ্যে, হ্যাঁ, ফুটটার মধ্যে আপনারা মাসাজ করতে পারেন। জাস্ট এইভাবে ধরে বেবির পায়ের নিচে ধরে ধরে এইভাবে এভাবে এভাবে একটু জেন্টলি, একটু হার্ডলি, একটু জেন্টলি এভাবে করে ঠান্ডা আঙুলটা যখন বেবির পায়ে লাগবে, তখন বেবি একটু উঠে আবার ব্রেস্ট ফিডিং করবে। তো আরেকটা করতে পারেন, কানের লতি ধরে এভাবে এই একই ওয়েতে বিকজ আমাদের হাতটা তো ঠান্ডা থাকবে, তখন হাতটা দিয়ে একটু ডলে দিলে কানের লতিতে হাত, যেভাবে আপনি ব্যথা পাবেন না, বাট আপনি ফিল করবেন, সেই আস্তে 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 লতিটা একটু মাসাজ করে দিলে দেখবেন বেবি উঠে গেছে। যদি তাও না ওঠে, কিন্তু বেবির ঘুম খেতে হবে, বেবি টামি ভরে খায় নাই অথবা 3 আওয়ার্স ওভার হয়ে গেছে, আমি এটা নিউবর্ন বেবিদের জন্য বলছি, 1 to 3 মান্থস, বিকজ তখন বেবি অতটা অল্প একটু খেয়ে ঘুমিয়ে পড়ে, তখন আপনি করতে পারেন বেবির যে র্যাপটা করা থাকে সব উপরে যে একটা ব্ল্যাঙ্কেট অথবা কাঁথাটা থাকে, সেটা সরিয়ে দিয়ে আপনি আপনার ঠান্ডা হাতটা বেবির পিঠে অথবা পায়ে মাসাজ করতে পারেন। তখন বেবি লাফ দিয়ে উঠে আবার যখন একটু ট্রাই করবে বেবি ব্রেস্ট ফিড করতে, তখন বেবি ডেফিনেটলি পেট ভরে খাবে। এটা হচ্ছে আমার বেস্ট ওয়ে। আমি আমাকে এটা এখান থেকে যে মিডওয়াইফরা এখানে অফিসিয়ালি যারা আমাদেরকে সাজেস্ট করে, আমাদের ডক্টরদের সাথে আমরা সবসময় কথা বলতে পারি না, পেডিয়াট্রিশিয়ানদের সাথে সবসময় কথা বলতে পারি না, হসপিটাল থেকে আমাদেরকে যারা টাইম টু টাইম আমাদেরকে ইনফর্ম করে, আর আমাদের কোশ্চেন অ্যান্সার দেয়, আর বাসায় এসে আমাদেরকে যারা হেল্প করে তাদেরকে মিডওয়াইফ বলে। বাংলাদেশে যাদেরকে বলে দায়ী অথবা আয়া, হ্যাঁ, যারা নাকি আপনার ডাক্তারদের থেকে বেশি অভিজ্ঞ থাকে, কিন্তু তারা আপনার
ন্যাচারালি বার্থ করাতে পারে, বাট সার্জারি বা আদার্স প্রসিডিউরসে গেলে ডক্টরদের অবশ্যই হেল্প লাগবে, আর অথবা ক্রিটিক্যাল কন্ডিশন থাকলে তখন ডক্টরদের হেল্প লাগবে। আমার দুটো বেবি হয়েছে, দুটো বেবি আমার মিডওয়াইফের আন্ডারে হয়েছে। আমার কোনো ডক্টর টাইম টু টাইম এসে ভিজিট করে গিয়েছে, বাট যেহেতু নর্মাল বেবি হয়েছে মিডওয়াইফ এসে হেল্প করেছে। দে আর রিয়েলি নাইস অ্যান্ড দে আর রিয়েলি নলেজেবল। সো আদার থিংস হচ্ছে, আরেকটা কোশ্চেন আমাকে সবাই আস্ক করে, রাতে উঠলে কি করো ইসরাত, তুমি তোমার বেবিরা রাতে উঠলে কি করো? হ্যাঁ, রাতে তো উঠবে, এটা কিছু করার নাই। ছোট বেবি 1 to 3 মান্থসের বেবিরা রাতে উঠবে, ডেফিনেটলি কিছু করার নাই। বাট যেটা আপনাকে করতে হবে, অলওয়েজ লাইক 7 o'clock যদি আপনি বেড টাইম করেন, 7 o'clock আপনার পুরো বেবির বেডরুমেরটা ডিম করে দিতে হবে, লাইট ডিম করে দিতে হবে, অথবা 8 o'clock অথবা 9 o'clock যখনই আপনি আপনার বেড টাইম রুটিন করেন বাচ্চাদের জন্য, তখনই আপনার পুরো রুমটা, বেডরুমের পুরো রুমটাকে ডিম করে দিতে হবে, যেন বেবি উঠলেও যেন বেবি বুঝতে পারে এখন একটা ডিফারেন্ট একটা অ্যাটমসফিয়ার যাচ্ছে, এখন একটা ডিফারেন্ট একটা ডে লাইট। এখন ডে লাইটের মতো একদম হৈহুড় করা যাবে না। দিনের বেলা আপনারা যেরকম হৈহুড় করেন, বাসা ভর্তি মানুষ থাকলেও হৈহুড় করে কথা বলে, বাট বেড টাইম যখন থাকবে তখন ইউ হ্যাভ টু বি কোয়াইট। আপনার যদি অন্য কাজ থাকে, আপনি আপনার বাচ্চার বেডরুম থেকে সরে গিয়ে আপনি আপনার ড্রয়িং রুমে ওই কাজটা করতে পারেন, আপনি আপনার কিচেনে ওই কাজটা করতে পারেন। আপনার একটা খুব ইম্পর্টেন্ট কল আসছে অথবা আপনার ভিডিও কল অ্যাটেন্ড করতে হবে, আপনি একটা অন্য রুমে যান, অন্য রুমে গিয়ে ওইটাকে করার চেষ্টা করুন, ওইটা অ্যাটেন্ড করার চেষ্টা করুন। বাট বেবির রুমটা অলওয়েজ ট্রাই টু মেনটেন দ্য ডিম লাইট, অলওয়েজ ট্রাই টু মেনটেন দ্য কোয়াইট। আর আমি যেটা করি সেটা হচ্ছে, যখন ওদের বেড টাইম হয়, স্টিল আমি এখনও করি এই জিনিসটা, যখন ওদের বেড টাইম হয় আমি একটা লুলাবাই অন করে দিই। লুলাবাই অন করে দেওয়ার সাথে সাথে আমার অ্যালেক্সা ডিভাইসে, আমি বর্তমানে অ্যালেক্সা ডিভাইস ইউজ করছি আমার দুটো রুমে, সেখানে আমি সাথে সাথে 1 থেকে 1 আওয়ারের মতো কন্টিনিউয়াসলি লুলাবাই চলতে থাকে ব্যাকগ্রাউন্ডে। লুলাবাই ছেড়ে দেওয়ার সাথে সাথে আমার বাচ্চারা এখন বুঝে যে দিস ইজ দ্য বেড টাইম, বিকজ বাচ্চারা কিন্তু ঘড়ি চেনে না। হ্যাঁ, বাচ্চারা ঘড়ি চেনে না। যখন নিউবর্ন বেবি থাকবে তখন বাচ্চারা ঘড়ি চেনে না, আপনার কথাও বুঝে না। এখন যেহেতু আমার বড় ছেলে 7 বছর, তাকে যেহেতু আমি বলি দিস ইজ বেড টাইম, অথবা আমার ছোটো ছেলে 3 years old নাও, আমি যদি ওকে বলি এখন বেড টাইম আব্বু, ইউ হ্যাভ টু স্লিপ, দেন ও কিন্তু বুঝতে পারতেছে জিনিসগুলো। বাট যখন আমার বেবিটা ছোট ছিল, লাইক 1 to 3 months or 1 to 2 years, ও আমার কথা বুঝতো না, বাট স্টিল আমি বলতাম বেড টাইম। স্টিল আমি ওর সাথে কমিউনিকেট করার জন্য, আমরা বাচ্চাদের সাথে 3টা ওয়েতে আমি বলবো কমিউনিকেট করা যায়। একটা হচ্ছে হাসি, একটা হচ্ছে কান্না, যেটা বাচ্চারা আমাদের সাথে করে বাট আমরা বুঝবো না। আমরা কান্না করলে ওরা বুঝবে না আমরা কান্না করছি, বাট ওদের কান্না করাটাও একটা কমিউনিকেশনের ওয়ে। আর আমরা করতে পারি একটা হাসি দিয়ে, কথা বলে, অ্যান্ড মিউজিক। আমি বলবো যে মিউজিক, বিকজ মিউজিক হেল্পড মি অ্যা লট। আমার কোনো আইডিয়াই ছিল না যে আমি যদি নিজে এক্সপেরিমেন্ট না করতাম যে মিউজিক কতটা এফেক্ট করে একটা বাচ্চার রুটিনে স্টেবল করার জন্য, সেটা আমি কখনোই আবিষ্কার করতে পারতাম না, সেটা আমি কখনোই বুঝতে পারতাম না। আমি আজ পর্যন্ত কোনো ইউটিউবে, আমি এখন পর্যন্ত আমি দেখি নাই যে কোনো চ্যানেলে কোনো ইউটিউবার বলছে যে ইউ হ্যাভ টু ফলো দিস ওয়ে দ্যাট ওয়ে, দিস ওয়ে দ্যাট ওয়ে। এটা জাস্ট আমার এক্সপিরিয়েন্স, আমি যে ওয়েতে আমার লার্ন করেছি যে ইজি ওয়েগুলো, বিকজ আমি একজন আলসে মানুষ। আমি আমার মোস্ট অফ দ্য ভিডিওতে আমি যে কথাটা মেসেজটা দিতে চাই সেটা হচ্ছে, আমি একজন আলসে মানুষ, বিকজ আমার অনেক কিছু করতে হয়, আমার অলস না হয়ে কোনো উপায় নাই। আর আমার মতো যে সমস্ত মায়েদের ফিজিক্যাল কন্ডিশন আছে, কিছু ল্যাকিংস আছে, যারা নাকি খুব অ্যাক্টিভ থাকতে পারে না, তাদেরকে ডেফিনেটলি ব্রেন ইউজ করতে হয়। ব্রেন ইউজ করে তাদেরকে ফাইন্ড আউট করতে হয় আমরা কি ওয়েতে, আমরা আরও কিছু সহজ ওয়েতে আমরা কিভাবে আমাদের জীবনটাকে আরও সহজে সুবিধা মতো করে গড়ে তুলতে পারবো, সুবিধা মতো বানিয়ে নিতে পারবো।
এখানে ইউকেতে যারা থাকেন তারা অবশ্যই জানেন লাইফ কত হার্ড, আর যারা এখানে অ্যাব্রোডে থাকেন আর যেখানেই থাকেন, এখন বাংলাদেশেও অনেক হার্ড হয়ে গেছে আমি জানি। সো যারা অবশ্যই একা একা বাচ্চা পালেন তারা জানবেন যে এখানে এখনকার যুগে মা হওয়াটা অনেক বড় একটা ফ্যাক্ট, বিকজ আপনি আপনার অলমোস্ট আপনার ডেইলি লাইফের, আপনার আগের যে লাইফ স্টাইল ছিল সব কিছু আপনি চেঞ্জ করতে বাধ্য হচ্ছেন। একা একা যখন বেবি পালবেন, একা একা যখন সব কিছু করবেন, তখন ব্যালেন্স করাটা অনেক বেশি ডিফিকাল্ট। সো যেখানে ছিলাম ওটা হচ্ছে, আমরা যে রাতে বেবি উঠলে আমরা কি করব, রাতে বেবি উঠবে এটাই স্বাভাবিক। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে একদম বেড টাইমটা কনস্ট্যান্টলি আমাদেরকে একদম সেম টাইমে ফলো করতে হবে, সেম লুলাবাই অন রাখতে হবে, এভরিডে সেম লুলাবাই, নট ডিফারেন্ট লুলাবাই, এভরিডে সেম লুলাবাই আপনাকে পিক করতে হবে। যে কোনো একটা আপনি শুনে আমি অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছিলাম, অনেকগুলো এক্সপেরিমেন্ট করার পর আমার কাছে যেটা ভালো লেগেছে ওটা আমি রেখেছি। আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে নট অনলি ফর স্লিপিং রুটিন। আমি যেটা করেছিলাম আমার বাচ্চাদের গোসলের জন্য, বাথের জন্য, আমি যখন আমার ছোট বাচ্চাকে যখন বাথ করাতাম তখন আমি একটা কাম মিউজিক অন রাখতাম। কাম মিউজিকটা অন রাখার পরে হতো কি, আমার বাচ্চাটা এভরি টাইমে যখন আমি কাম মিউজিকটা অন রাখতাম, হি ওয়াজ লাইক হি ওয়াজ লিসেনিং, হি ওয়াজ লাইক something is going on, so he was alert. He was like okay, now something happening. So 1 day, 2 day, 3 day ও একটা অ্যালার্ট ছিল, ও একটা ট্রাই করতো বোঝার জন্য, একটু কান্না করতো যখন ওকে গোসল করাচ্ছি। তখন আমি গোসলের পুরো রুটিনটা আরেকদিন বলবো, বিকজ গোসল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। বাদ বলেন বাচ্চাদের, ছোট বাচ্চাদেরকে যেটাই বলেন আপনারা, আমরা তো বাংলায় গোসলই বলি। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট বাথ করানোটা বাচ্চাদেরকে। এটার ডিটেলসটা আমি একদিন বলবো আপনাদেরকে। সো ওই সময়টাতেও আমি একটা কাম মিউজিক ছেড়ে রাখতাম। আমি যে কাম মিউজিকটা ছেড়ে রাখতাম সেটার লিঙ্কটা আমি অবশ্যই দেব। তো তবুও আমি ট্রাই করছি এখনই দেখিয়ে দিতে, বিকজ আমি নিউলি ইউটিউব মেকিং করছি। সো আমি অনেক কিছু এখনও এডিট করাটা আমি শিখি নাই, আমি এখনও শিখছি, এটাতে কোনো লজ্জার কিছু নেই। সো আমি যেটা করবো এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবে আমি যেই নয়েজটা আমি আমার বাচ্চাদের জন্য ইউজ করতাম, সেটা বাথের জন্য যেটা করতাম সেটা আমি It's a really nice and soothing and calm একটা সং। এখন পর্যন্ত আমার ছেলে 3 ইয়ার্স হয়েছে, আমি এখন পর্যন্ত আমার ছেলে যখন গোসলে যায় আমি এই সংটা ছাড়লে সাথে সাথে ও অ্যালার্ট হয়ে যায়, সাথে সাথে ও ঘর থেকে চলে আসে, সাথে সাথে ও বুঝে। ওকে তো আমি বলি ছোট মানুষ, এখন বাথ টাইম, আব্বু এখন বাথ করতে যাব, এখন গোসল করব, বাট শুনে না, বাট খেলতে থাকে। যদি আমি এই সংটা ছাড়ি, যদি আমি কাম মিউজিকটা ছাড়ি, ও সাথে সাথে উঠে চলে আসে টয়লেটে, বাথরুমে চলে আসে বাথ করার জন্য। সেম আমার বড় ছেলেকেও যদি আমি এখনও এই মিউজিকটা অন রাখি, হি এনজয় আ লট। আমি আমার বড় ছেলের সময় এতটা বুঝতে পারি নাই যে বাথের সময়ও এটা ওকে এত হেল্প করবে, বাট যেটা আমি আমার ছোট ছেলের সময় বুঝতে পেরেছি। আমার বড় ছেলের সময় সামটাইম আমি ছাড়তাম, বাট ছোট ছেলেটার সময় আমি সব সময় আমি এই জিনিসটা অন রেখেছি। এটাতে আমাকে খুব হেল্প করেছে।
আর রাতে উঠলে আমরা কি করব, রাতে যখন বাচ্চা উঠবে তখন আমরা রুমের লাইটটা অন করে দিই। এটা সবচেয়ে বড় বোকামি। আমরা রাতে যদি বাচ্চা ঘুম থেকে উঠে যায়, আমরা রুমের মেইন লাইটটা অন করে রাখবো না, বিকজ আমাদের রুমের লাইটটা অলরেডি ডিম থাকবে। সো ডিম থাকলে যেটা হবে, আমরা অলরেডি যেহেতু আমাদের ডিম আছে, আমরা ইচাদেরকে দেখতে পারবো, বা আমাদের বেবি আমাদেরকে দেখতে পারবে, আমরা বেবিকে দেখতে পারবো। সো আমাদের অলরেডি একটা ডিম লাইট যেহেতু আছে, আমাদের আর চিন্তা করার ওয়ে নাই যে বেবি অন্ধকারে ভয় পাবে। আর আপনারা অলওয়েজ ট্রাই করবেন বেবি যে রুমে ঘুমাবে সেই রুমে একটু ডিম একটা আলো অলওয়েজ রাখার জন্য, বিকজ অন্ধকারে বেবিরা একটু স্ক্যার্ড হয়, বেবিরা একটু ভয় পেতে পারে। বাইরের থেকে যখন ছোট 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 আলো উপরে উপরে যায়, তখন বেবিরা একটু ভয় পায়। আমি আমার দুজনকে দেখে রিয়েলাইজ করেছি। আর আমি যখন ছোটো ছিলাম তখন নিশ্চয়ই আমিও এভাবে ভয় পেতাম। সো আমার কাছে মনে হয়েছে যে রুমটা বেশি ডার্ক রাখা যাবে না, একটু ডিম লাইট রাখতে হবে। আমাদের দেশে, বাংলাদেশে ডিম লাইট ইউজ করতো, বিকজ এখানে আমি দেখি না ডিম লাইট এতটা অ্যাভেলেবেল। এখানে একটা যেটা করতে পারি, আমরা নার্সারি লাইট ইউজ করতে পারি অল্টারনেটিভ ওয়েতে। অর আমরা আমাদের রুমে যে ল্যাম্পটা থাকবে ওটা একটা আমরা ওড়না দিয়ে, পুরোনো একটা সুতির ওড়না দিয়ে কভার করে দিলেই ডিম লাইট হয়ে গেল। এক্সট্রা ফ্যান্সি আর অন্য কিছু লাগবে না। আর ওঠার পরও লাইট অন করা যাবে না, সেটা হচ্ছে মেইন। বাচ্চা যদি রাতে উঠেও যে আমাদেরকে কোয়াইট থাকতে হবে, আমাদেরকে ওদেরকে বোঝাতে হবে এখন স্লিপ টাইম। অনেক সময় বাচ্চাদের ন্যাপি ফুল হয়ে যায় অর লিক হয়ে যায়, সেক্ষেত্রে বাচ্চা ঘুম থেকে উঠে যায়। সেক্ষেত্রে আমরা ওদেরকে হেল্প করতে পারি, আমরা ওদেরকে চেক করতে পারি ওর ড্রেসটা ভিজে গেছে কি না, ওর ন্যাপিটা চেঞ্জ করতে হবে কি না, আমরা চেক করে আবার যদি দেখি যে ওকে ফিট করতে হবে, আমরা ফিট করতে পারি। ফিট করে দেন আমরা ওদের সাথে শুয়ে থাকবো, পাশে শুয়ে থাকবো। বেবি যদি বেশি ইরিটেট না হয়, কান্না না করে, আমরা ওকে কোলে নিব না, আর আমরা ওর সাথে কথা বলবো না। কি হয়েছে, কি করছো, তুমি খেলবে, এগুলো আমরা জিজ্ঞেস করবো না। আমরা ওদের সাথে চুপচাপ আমরা ওদের সাইডে শুয়ে থাকবো। ওকে বুঝতে দিতে হবে এখন রাত হয়েছে, আমরা ওদেরকে খেলতে দিতে চাই না, আমরা ওদের সাথে খেলার কোনো আমাদের এনার্জি নাই, উই হ্যাভ টু স্লিপ। আমরা স্লিপ করবো। আমরা যত ওদেরকে শেখাতে হবে, ওদেরকে খাওয়ানো আমাদের যেভাবে শেখাতে হয়, ওদেরকে কথা বলা যেভাবে শেখাতে হয়, সেম স্লিপিংয়ের জন্য ওদেরকে ট্রেন করতে হবে। এটা খুবই একটা সিম্পল ওয়ে, বাট কনস্ট্যান্টলি আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদেরকে বিহেভ করতে হবে। ও রাতে উঠে গেলে আমি জাম্প করে লাইট অন করে দিব না, আমি প্যানিকড হব না, আমাকে ঠান্ডা থাকতে হবে, আমাকে কাম থাকতে হবে। হয়তো আমি একটু ওই রুম থেকে ঘুরে আসলাম, লবির লাইটটা অন আছে, ওই কাম একটা পরিবেশ রাখতে হবে। অথবা এমন হয় অনেক সময় দেখা যায় আমার বেবির বেড টাইম হয়ে গেছে, বাট আমার হাজব্যান্ড আর আমি এখনও ডিনার করি নাই, তখন আমরা কি করব? বেবি ঘুমাবে বেবির রুমে, আর বেবিকে শুয়ে দিতে হবে বেবির রুমে। দেন আমরা আমাদের অন্য রুমে গিয়ে আমরা আমাদের ডিনারটা, বা আমরা আমাদের কিচেনে গিয়ে আমরা আমাদের ডিনারটা সেরে নিব সেফ ওয়েতে। যদি বেবি সেফ থাকে সেই ক্ষেত্রে আমরা দুজনে গিয়ে ডিনারটা সেরে নিতে পারি, অথবা একজন অল্টারনেটিভ করে আমরা ডিনারটা করে এসে বেবিকে আমরা অ্যাটেন্ড করতে পারি। That's one of the way we actually did, and we are always doing it. আর একটা হচ্ছে গ্রো ক্লক। রাতের বাচ্চারা কিন্তু, বিশেষ করে যারা আমরা শীত প্রধান দেশে থাকি, অথবা অনেক গরম, যেখানে অনেক লেট করে বেড টাইম হচ্ছে, অলওয়েজ সানলাইট থাকছে, সেক্ষেত্রে হয় কি, যেমন ইউকেতেই সামারে রাত্র 10টা-11টা বেজে যাচ্ছে, সেই ক্ষেত্রে বাইরে স্টিল সানি, কিন্তু আমাদের বাচ্চাদেরকে বেডে যেতে হবে 7 o'clock 8 o'clock। ইটস টু ডিফিকাল্ট। আবার এখন যখন উইন্টার চলে আসছে, 5 o'clock একদম ডার্ক হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করব? ছোট বাচ্চারা তখন কনফিউজড হয়ে যায়, আমরা নিজেরাও তো কনফিউজড হয়ে যাই। হঠাৎ করে ঘুম থেকে উঠলে আমরা কনফিউজড হয়ে যাই, এখন কি রাত নাকি এখন কি দিন। সো ওরা আরও কনফিউজড হয়ে যায়। সেক্ষেত্রে আমরা করতে পারি, আমরা গ্রো ক্লক ইউজ করতে পারি। গ্রো ক্লক আপনারা আমাজন থেকে শুরু করে আর্গোস, জন লুইস, অর হোয়াট এভার supermarket, I think most of the supermarkets sell grow clock.
definitely Amazon, definitely eBay, definitely Argos. সো আপনার যদি গ্রো ক্লকটা কিনতে পারেন, আমি যখন নিয়েছিলাম ওটা ছিল অ্যারাউন্ড 20 পাউন্ড। গ্রো ক্লক রিয়েলি হেল্প করে যে বাচ্চা ভিজুয়াল দেখতে পাচ্ছে। গ্রো ক্লকটা হচ্ছে এমন টাইপের অ্যালার্ম ক্লকের মতো, লাইক আপনার বেড টাইম সেট করা থাকবে, বেড টাইমে হবে কি গ্রো ক্লকটা ডিম একটা আলো হবে, একদম একটা ডিম একটা আলো হবে। আর যখন লাইক 7 o'clock রাত্র হয়তো 7টা থেকে আপনি সেট করে দিলেন, 7টা থেকে সকাল 7টা পর্যন্ত বেড টাইম থাকবে। আপনি বেড টাইমটা সেট করে দেওয়ার সাথে সাথে ক্লকটা ডিম একটা আলো দেবে। আর যখন আপনার মর্নিং হয়ে যাবে তখন ক্লকটা ব্রাইট একটা রে দেয়, ব্রাইট একটা লাইট দেয়। তখন হয় কি বেবিটা বুঝে যায় যে দিস ইজ ডে টাইম নাও। আর ওইখানে একটা সানের একটা পিকচার হয়, আর নাইট টাইমে বেড টাইমে ওইখানে একটা মুনের একটা পিকচার থাকে, লাইক একটা মুনের কোলে স্টার অ্যান্ড মুন টুগেদার। সো ইটস রিয়েলি হেল্পফুল। আমার বড় ছেলের জন্য এটা খুবই একটা হেল্পফুল একটা আমি বলবো অ্যাক্সেসরিজ ছিল। আর এটা গ্রো ক্লকটা আপনার যখন বেবি একটু বুঝতে পারে, আফটার 3 ইয়ার্স থেকে আই থিঙ্ক হেল্প করে বেবিদেরকে। আফটার 3 ইয়ার্স যখন বেবিটা বুঝতে পারে, বাট ইউ নেভার নো, আপনার বাচ্চাকে মেবি 2 ইয়ার্সেও হেল্প করতে পারে। So you better buy one of these if you really struggling sleep time রুটিন নিয়ে যদি আপনার স্ট্রাগল করেন, সেক্ষেত্রে আপনি এনি টাইম বাই করতে পারেন বাচ্চার জন্য। দ্য আর্লি হ্যাবিট ইজ বেটার দেন লেটার। যদি আপনি আর্লি যে কোনো হ্যাবিট বাচ্চাকে অ্যাডপ্ট করতে হেল্প করেন, সেটা অলওয়েজ বেটার, আমি যেটা বলবো। আর আরেকটা হচ্ছে বেড টাইম রুটিন। অনেকেই করে কি বাচ্চাকে ঘুমাতে যাও, এখন ঘুম হয়ে গেছে, ঘুমের সময় হয়ে গেছে, অথবা বাচ্চাকে বলতেছে ঘুমের সময় হয়ে গেছে, বাট অ্যাজ এ রোল মডেল আপনি হয়তো টেলিভিশন অনেক লাউড দিয়ে বসে আছেন, আপনি হয়তো একটা মুভি দেখছেন, বাট খুব লাউড একটা মুভি দেখছেন। আপনি রোল মডেলের জন্য আপনার বাচ্চার যে একটা পরিবেশ দরকার, আপনি তো রোল মডেল হতেই পারলেন না, আমরা তো হইতে পারবো না, এটাই স্বাভাবিক। বিকজ বাচ্চাকে বেডে দেওয়ার পরে আমাদের অনেক কাজ থাকে, মাদের বাবাদের, আমাদের রুম টাইডি করতে হবে, হোবার দিতে হয়, মপ দিতে হয়, অথবা আমাদের হয়তো ডেইলি রুটিনগুলো ডিসকাস করতে হয়। অ্যাজ এ প্যারেন্টস তো আমাদের, শুধু আমরা না, আমরা কাপল হিসেবেও আমাদেরকে কোয়ালিটি টাইমটা দিতে হয়। সেক্ষেত্রে আমরা বাচ্চাদের সাথে বেডে চলে গেলে তো হবে না। সো আমাদের যেটা করতে হবে, আমরা বাচ্চাদের যে বেড টাইমটা, সেই সময়টা কনস্ট্যান্টলি আমরা একটা টাইমে অলওয়েজ আমাদের মাথায় রাখতে হবে, দিস ইজ দ্য বেড টাইম। 8 o'clock means we have to be quiet, we have to be calm every single day, but not like এটাকে কি বলবো, সপ্তাহে 2 দিন, নট লাইক সপ্তাহে 7 দিন, 7 days। হ্যাঁ, সামটাইম অল্টারনেটিভ হয় যখন আমরা কোথাও বেড়াতে যাই, যখন আমরা কোথাও যাচ্ছি হলিডেতে, তখন হয়তো ডিফারেন্সটা হতে পারে। বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনি যখন বাচ্চাকে ট্রেন্ড করবেন, বাচ্চাকে যখন এই জিনিসগুলো শেখাবেন, তখন বাচ্চা যেখানেই আপনি থাকেন না কেন, আপনি যদি বাইরে থাকেন, বা আপনি যদি বাচ্চা যখন আবার কোয়াইট হবে, বাচ্চা যখন আবার ওর নিজের পরিবেশ পাবে, একটু কোয়াইট, তখন ও ঘুমায় যাবে, তখন ও স্লিপ হয়ে যাবে। ইভেন কোয়াইট যদি না থাকে, তাও আমি দেখেছি বাচ্চা যখন ঘুমের সময় হয়, বাচ্চা ঘুমাচ্ছে। সো দিস ইজ ভেরি একটা নাইস একটা এক্সপিরিয়েন্স আমার নিজস্ব। আর অনেক সময় বাচ্চাদের ঠান্ডা লাগে, সর্দি লাগে, নাকটা ব্লক থাকে, তখন ওদের যখন কফ থাকে চেস্টে, তখন ওরা ঘুমায় না, তখন ওরা জেগে থাকে, ছোট বাচ্চা। সেক্ষেত্রে আমি আরেকটা আমার ভিডিওতে আছে, আমরা উইন্টারের জন্য কিভাবে প্রিপারেশন নেব, সেটা আমার অ্যানাদার ভিডিওতে, আশা করি আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার
পুরো ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে শেয়ার করে জানাবেন কমেন্টে আপনাদের কেমন লাগলো। সেটা যদি আপনাদের ভালো নাও লাগে অথবা আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি সেটাও আমাকে জানাতে পারেন। আর আশা করছি আপনাদের ভিডিওটা দেখে অনেক উপকৃত হবেন। আর যারা নতুন মা আছেন তাদেরকে আমি বলবো, বাচ্চারা সবসময় ছোট থাকবে না, আস্তে আস্তে ওদের বড় হবে। তো আমাদেরকে ওদেরকে একটু 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 করে ইন্ডিপেন্ডেন্ট করে গড়ে তুলতে হবে। সো স্লিপিং ট্রেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনারা হাল ছেড়ে দেবেন না। বাচ্চা যদি একদিনে না হয়, 2 দিনে না হয়, 3 দিনে না হয়, আস্তে 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 অ্যাডপ্ট করবে। আমি যে হোয়াইট নয়েজের কথা বললাম, হোয়াইট নয়েজটা আমি লিঙ্কটাও আমি আমার ভিডিওতে দিয়ে দিব। আশা করি আপনাদের সবার জন্য আমার এই টিপসগুলো হেল্পফুল হবে যারা নতুন মা বাবা হয়েছেন। সবাই ভালো থাকবেন। আর ছোট্ট সোনামণিদের জন্য আমার অনেক আদর রইল। আসসালামু আলাইকুম। আমি ইসরাত আজকে আপনাদের সাথে আমার বিদায় নিচ্ছি। আবার দেখা।